Hi guys, welcome back to another video of Amar tutorial channel. আমি জিৎ চন্দ্র আর আজকের ভিডিও টপিক হচ্ছে জুম অ্যাপ। এই লকডাউনে 2020 সালে করোনা ভাইরাসের জন্য যে লকডাউন হয়েছিল সেই লকডাউনে একটি বিপুল জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ জুম অ্যাপ, যেই অ্যাপের মাধ্যমে সমস্ত ভিডিও কমিউনিকেশন হয়। তো সেই অ্যাপ হ্যাকারদের কাছে আপনি তথ্য সুরক্ষিত থাকছে কিনা, সেই অ্যাপ সুরক্ষিত কিনা, আজকে সেই নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর আমি ফিরে আসছি একটা ইন্ট্রোর পর। ওকে গাইস, তো আজকে কথা বলবো জুম অ্যাপ নিয়ে। আর জুম অ্যাপ নিয়ে কী করে আপনি আপনার তথ্যকে সুরক্ষিত রাখতে পারেন এবং কি করলে আপনার জুম অ্যাপের তথ্য সুরক্ষিত থাকবে এবং আপনি নিজেও আপনার ফোনকে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপকে সুরক্ষিত রাখতে পারবেন, সব কিছু নিয়ে কথা বলবো। এবং কিভাবে আপনার তথ্য ডার্ক ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, ডার্ক ওয়েবে চলে যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে যেটা সরকারি কাগজে যেটা বেরিয়েছিল, খবরের কাগজে যেটা বেরিয়েছিল, সরকার যে বন্ধ করছে জুম অ্যাপ, ইউজ করতে বারণ করছে। তো প্রথমে সেটা দেখে নিই তারা কি বলেছিল। আমি এই লেখাগুলো সমস্ত স্ক্যান করে একটা লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন বা স্ক্রিনেও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন পড়া চালু করি। ওকে, সরকারি কাজে জুম নয়, বার্তা সরকারের। ওকে, লকডাউনে সকলে ঘরবন্দি, বন্ধ স্কুল, কলেজ, অফিস, কাচারি, কলকারখানা। তবে ডিজিটাল যুগে পড়াশোনা, অফিসের কাজ চলছে ঘরে বসেই। আর তাতে সহায় বিভিন্ন ধরনের ভিডিও কমিউনিকেশন অ্যাপ, ঠিক যেমন আমি বলছিলাম জুম অ্যাপ। কিন্তু এমনই একটি বিপুল জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ জুম নিয়ে সতর্ক করলো সরকার। আচ্ছা, তো এই লকডাউনে জুম অ্যাপ খুব বিপুলভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তো তারপরে সরকারের সাইবার কোঅর্ডিনেশন সেন্টার, সাইকর্ড, যেটাকে আমরা বলি সাইকর্ড, তারা জানিয়েছেন কোনো সরকারি কাজে এই অ্যাপ ব্যবহার করা যাবে না। সরকারি কাজে এই অ্যাপকে ব্যবহার করা যাবে না। ওকে, তো এই অ্যাপ ব্যবহার করা যাবে না সরকারি কাজে। বেসরকারি বা ব্যক্তিগত কাজে জুম অ্যাপ ব্যবহার করলে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে, সো বেসরকারি ক্ষেত্রে যদি আপনারা ইউজ করেন তাহলে ইউজ করতে পারেন, কিন্তু সেই হিসাবে আপনাদেরকে সেই সতর্কতা নিতে হবে অবশ্যই। আচ্ছা, যদি এখানে এখন বেশিরভাগ ইউজ হচ্ছে কি ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে, এই কাজে বেশিরভাগ ইউজ হচ্ছে এবং স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এই অ্যাপ বেশি ইউজ হচ্ছে। তো আমি সব কিছু বলবো যে কীভাবে আপনি সুরক্ষিত থাকবেন, আপনার তথ্যকে সুরক্ষিত রাখবেন, সব কিছু লাস্টের দিকে বলবো। তো আসুন তারপরে কি লেখা আছে আমরা পড়ি। যেহেতু খুব সহজেই একসঙ্গে অনেককে নিয়ে ভিডিও কনফারেন্স করা যায়, তাই লকডাউনের আবহে গোটা বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়েছে জুম। ওকে, কিন্তু গোড়া থেকেই বিতর্ক তাড়া করছে এই অ্যাপকে। হ্যাঁ, একটা শুরু থেকেই এটার প্রতি একটা বিতর্ক ছিল। এটা অনেকে বলছিল এটা সুরক্ষিত নয়, আবার অনেকে বলছিল তাদের তথ্য হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই তথ্য চুরি হয়ে যাওয়া, এটারও একটা ব্যাপার আছে, এটা একটা হয়েছে। তো সব কিছুই আমি বলবো আপনাদেরকে। তো চলুন বাকিটা পড়া যাক। এই অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা খুব পোক্ত নয়, প্রায়শই তাতে ঢুকে পড়ে তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। যেটা বলছিলাম আমি, তথ্য চুরি হয়ে যাচ্ছে, হ্যাকারদের কাছে পৌঁছে যাচ্ছে বা ডার্ক ওয়েবে পৌঁছে যাচ্ছে। সিঙ্গাপুরের একটি স্কুলে এমনই ভিডিও কনফারেন্সের সময়, একটা উদাহরণ দিচ্ছে এটা, যেটা সত্যিকারের একটা সত্য ঘটনা। তো বাকিটা পড়ি। সিঙ্গাপুরের একটি স্কুলে এমনই ভিডিও কনফারেন্সের সময় আচমকা ভেসে ওঠে অশ্লীল ছবি। হ্যাঁ, এটা সত্যি, এটা আমি দেখেছি, এটা সত্যি। তো তারপরেই সেই দেশে নিষিদ্ধ হয়েছে জুম এর ব্যবহার। মানে একটি স্কুলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, তো তার মাঝখানে হ্যাকাররা ঢুকে তাদের সমস্ত তথ্য চুরি করছে, এবং কেন করছে সেসব তো তাদের ব্যাপার। তো যাই হোক, তারপরে পড়া যাক। সাইবার নিরাপত্তা সংক্রান্ত ভারতের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার এজেন্সি রেসপন্স টিম বা সার্ট ইন এর আগে রাজ্যগুলিকে সতর্ক করে বলেছিল জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্স না করাই ভালো।
তো এখন সরকার বলছে যে জুম অ্যাপ ইউজ না করাই ভালো। তো যাই হোক, জুম অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ তো এতজনকে নিয়ে ভিডিও কনফারেন্স করা যায় না। তো যাই হোক, বাকিটা পড়া যাক। কারণ গুপ্তচর বৃত্তির জন্য এই অ্যাপটি ব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ জুম অ্যাপের অথেন্টিকেশন ব্যবস্থা খুবই দুর্বল। এর অর্থ হচ্ছে জুম অ্যাপের সিকিউরিটিটা খুব কমজোরি বা দুর্বল। ফলে রিমোট অ্যাটাকাররা, মানে হ্যাকাররা বলতে পারেন, রিমোট অ্যাটাকাররা আগে থেকেই মিটিং আইডি এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইউআরএল লিঙ্ক তৈরি করে রাখতে পারে। মানে কি হচ্ছে, আপনার ধরুন জুম অ্যাপটিকে একজন হ্যাকার হ্যাক করলো এবং আপনি একটি মিটিং তৈরি করছেন তারপরে। তো এই মিটিংটা তৈরি করার সময় আপনাকে একটা আইডি দেওয়া হয় এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে? এই এই হ্যাকাররা কী করছে, আগে থেকে একটা লিঙ্ক আর পাসওয়ার্ড তৈরি করে রেখে দিচ্ছে। আপনি যখনই ক্রিয়েট নিউ মিটিংয়ে ক্লিক করছেন তখনই তারা সেই আইডি আর পাসওয়ার্ড পাঠাচ্ছে, ঠিক আছে? আপনি ভাবছেন হয়তো জুম অ্যাপের সংস্থা থেকে পাঠানো হচ্ছে, কিন্তু না, হয়তো বা কোনো হ্যাকার আপনার জুম অ্যাপকে হ্যাক করেছে এবং সে পাঠাচ্ছে আপনাকে, ঠিক আছে? তো এইভাবে চুরি হতে পারে আপনার তথ্য। তো যাই হোক, আমি সব কিছু বলবো কীভাবে আপনার তথ্য সুরক্ষিত রাখবেন, ঠিক আছে? ওকে, তারপরে পড়া যাক। সেই মিটিং আইডি মারফত ভিডিও বৈঠক হলেও তার আলোচনা, প্রেজেন্টেশন, ছবি সহ সবই চলে যেতে পারে হ্যাকারদের হাতে। সাইবার নিরাপত্তা ও এথিক্যাল হ্যাকিং বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত অবশ্যই বলেছেন, শুধু জুম অ্যাপ নয়, যে কোনো ভিডিও কনফারেন্স মানে ভিডিও বৈঠকের সময় নিরাপত্তামূলক কিছু পদক্ষেপ নিতে হবে। ওকে, সেটা আমিও বলবো। হ্যাঁ, আমিও একই কথাই বলবো। সেটা স্কাইপ হোক বা গুগল ক্লাসরুমের মতো অ্যাপগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, তো এটি একটি খবরের কাগজে সরকারি একটি, মানে কি বলবো, একটি জুম অ্যাপের সম্পর্কে একটু আলোচনা করেছিল খবরের কাগজে। তো যাই হোক, তারপরে পড়া যাক। তার মতে জুমের মালিক চীনা হওয়ার ফলে আলাদা আতঙ্ক তৈরি হচ্ছে। যেহেতু জুমের মালিক চীনা, অর্থাৎ চীন থেকে করোনা ভাইরাস এসছে, এইরকম একটা কথা চলছে। সো এর ক্ষেত্রেও ঠিক, জুম অ্যাপের ক্ষেত্রেও ঠিক এইটাই হচ্ছে যে যেহেতু চীন থেকে তৈরি, তাই একটু বেশি মানে সুরক্ষা আরও নিতে হবে আপনাদেরকে ইউজ করার সময়। ওকে, তো কিন্তু জুম ব্যবহারকারীদের যে তথ্য ডার্ক ওয়েবে বা সাইবার জগতের অন্ধকার দুনিয়ায় বিক্রি হচ্ছে বলে শোনা যাচ্ছে, তা সংস্থার সার্ভার থেকে চুরি হয়েছে নাকি ব্যবহারকারীদের কাছ থেকে, তা এখনও নিশ্চিত নয়। ওকে, মানে আমি যেটা বললাম, হ্যাকাররা আপনাকে ইউআরএল বা পাসওয়ার্ড পাঠাতে পারে। ওকে, তো এটা হয়তো, হ্যাঁ, এটা হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে বা চুরি হচ্ছে। এই চুরি হয়ে যাওয়ার পেছনে এইভাবেই চুরি হতে পারে, অথবা আপনি যখন মানে কনফারেন্স করছেন তখন বা তারপর হয়ে যাওয়ার পর সংস্থা থেকে চুরি হয়ে যাচ্ছে, মানে জুমের সংস্থা থেকে চুরি হয়ে যাচ্ছে কিনা, এটাও একটা ব্যাপার। ওকে, তো তারপরে কি পড়া আছে, লেখা আছে, পড়ি। তবে জুমের ক্ষেত্রে কিছু সুরক্ষা কবচ অফ করা ছিল, ব্যবহারকারীদের সেগুলি অন করতে হতো। তা না করার ফলে এই বিপদ হয়েছে। প্রসঙ্গত, জুম অ্যাপের অন্যতম মালিক এরিক ইউয়ান চীনে গণিত ও কম্পিউটারের পড়াশোনা শেষ করে 90-এর দশকে আমেরিকায় যান। বর্তমানে তিনি সে দেশের নাগরিক। ওকে, তো এত অবধি আছে। আচ্ছা, এবার আমি বলি আপনাদের কিভাবে জুম অ্যাপকে আপনারা সুরক্ষিত রাখবেন, আপনাদের তথ্য কিভাবে সুরক্ষিত রাখবেন। তো দেখে নিই আমরা কি কি করতে পারি। তো সর্বপ্রথম আপনার জুম অ্যাপের যে আইডি পাসওয়ার্ড, সেটা আলাদা আলাদা হতে হবে। মানে প্রতিটা মিটিংয়ের ক্ষেত্রে প্রতিটা আইডি, প্রতিটা পাসওয়ার্ড আলাদা আলাদা হতে হবে। আচ্ছা, তো যে মিটিংটাকে হোস্ট করছে, অর্থাৎ যে মিটিংটা তৈরি করছে, সে তার অনুমতি ছাড়া সেই মিটিংয়ে ঢোকা যাবে না। ওকে, আচ্ছা, স্ক্রিন শেয়ারের ক্ষমতা, মানে অনেকে কী করে, স্ক্রিন শেয়ারিং করে ওই জুম অ্যাপের মাধ্যমে। তো এই ক্ষমতাটা শুধুমাত্র হোস্টের হাতে থাকবে, আর কারোর হাতে নয়, ঠিক আছে? আর তারপরে হচ্ছে বৈঠক থেকে বিতাড়িত সদস্য আর যোগ দিতে পারবেন না। মানে কেউ যদি একবার লিভ করে যায়, সে আর সেই মিটিংয়ে প্রবেশ করতে পারবে না। ফাইল ট্রান্সফারের নিষেধাজ্ঞা, অর্থাৎ ফাইল ট্রান্সফার সেই অ্যাপ দিয়ে না করাই ভালো, নয়তো বুঝতেই পারছেন। সব সদস্য যোগদান করার পরে বৈঠক লক, মানে সমস্ত সদস্য যখন মিটিংয়ে চলে আসবে তখন সেই মিটিংকে লক করে দিন। ওকে, তারপর রেকর্ডিং করবেন না। রেকর্ডিংটা হচ্ছে আপনার ফোন হ্যাক হলে সেখান থেকেও তথ্য চুরি হতে পারে। আচ্ছা, কাজ শেষ হয়ে যাওয়ার পরে যে মিটিংটাকে যে মিটিংটা তৈরি করেছিলেন, হ্যাঁ, হোস্ট, সেই মিটিংটাকে এন্ড করবেন।
লিভ করবেন না, ঠিক আছে। এই হচ্ছে কিছু সিকিউরিটির কিছু পথ যেগুলো দিয়ে আপনার তথ্য সব মানে সুরক্ষিত থাকবে, ঠিক আছে। আমি একদম গ্যারেন্টি দিচ্ছি না যে সুরক্ষিত থাকবে, বাট এইগুলো করলে সুরক্ষিত থাকতে পারে। আচ্ছা, তো এইবার আসি যে কি কি করা উচিত আর কি কি করা উচিত না অনলাইনে। ওকে, তো চলুন দেখে নিই আমরা কি কি করা উচিত আর কি কি করা উচিত না। এটাও একটি কাগজে দিয়েছিল, ঠিক আছে, এটাও একটি পেপারের লেখা। তো চলুন সেই প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলোও দেখে নিই কি কি। ঠিক আছে, অনলাইনে ব্যাংকের লেনদেন কিভাবে। ওকে, এটা অনেকেই জানে। ব্যাংকের নির্দিষ্ট নেট ব্যাংকিং ওয়েবসাইটে গিয়ে লেনদেন করুন। মোবাইল থেকে নির্ভরযোগ্য ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারেন। নির্ভরযোগ্য অ্যাপ হলে তবেই ব্যবহার করবেন, নয়চেত নয়। আচ্ছা, তারপরের প্রশ্ন, কিভাবে ভুয়ো বা জালিয়াতির ওয়েবসাইট চিনবেন। ওকে, হ্যাঁ, এইটা অনেকেরই প্রশ্ন থাকে, কিভাবে ভুয়ো ওয়েবসাইট চেনা যায় বা কিভাবে ভুয়ো ওয়েবসাইট বা জালিয়াতির ওয়েবসাইট চিনবেন। ওকে, তো দেখে নিই কীভাবে। অবশ্যই আমরা জানি যে যখনই আমরা কোনো পেজ খুলি ওপরে একটি লিঙ্ক থাকে। ওকে, সো সেই লিঙ্কের একদম ফার্স্টে থাকে এইচটিটিপিএস। এই এইচটিটিপিএস লেখাটা না থাকলে কখনোই সেই পেজে লেনদেন করবেন না। ওকে, সো যদি এইচটিটিপি থাকে, নির্ভরযোগ্য শুধু এইচটিটিপি থাকলে নয়, ঠিক আছে, এইচটিটিপি থাকলে নয়, https:// এই লেখাটি থাকলে তবেই একমাত্র লেনদেন করবেন, মানে সেই ওয়েবসাইট লেনদেনের জন্য নির্ভরযোগ্য। তো ব্যাংক কি আর্থিক লেনদেন বা অন্য যে কোনো কাজের জন্য ফোনে অ্যাকাউন্ট নাম্বার, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, পিন বা ওটিপি চায়? কখনোই না, একদমই নয়। যদি কখনো এরকম ফোন আসে, ফোনটাকে ধরুন, কি বলছে শুনুন এবং তারপর বলুন যে আমি ব্যাংক থেকে খোঁজ নিয়ে নেব, আপনাকে আমি কোনো তথ্য দেব না, ঠিক আছে। তারপরে প্রশ্নে আমরা আসি, অনেক সময় ইমেল বা ফোনে ব্যাংকের নাম করে মেসেজ আসে, তাতে কি ফাঁদ পাতা থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। এই ধরনের কোনো মেসেজ খতিয়ে পড়ুন, ঠিক আছে। বহু সময়ে বানান ভুল বা ত্রুটি থাকে, ঠিক আছে, মানে ধরুন ব্যাংকের বানান ভুল, বা যেমন বললাম এইচটিটিপিএস এর বানান ভুল হতে পারে, ঠিক আছে। এই ধরনের বানানগুলো ভুল হতে পারে। তবে কোনোভাবেই সেই মানে লেখাকে খতিয়ে না পড়ে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে। আর এখন ইদানিং খুব একটা মেসেজ আসছে ফোনে, আমি দেখছি যেটা, সেই মেসেজটি হচ্ছে গুগল ইজ ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট বলে একটা লিঙ্ক দেওয়া থাকছে, ঠিক আছে। সেই লিঙ্কে কোনোভাবেই ক্লিক করবেন না, ওটাও একটা জালিয়াতি লিঙ্ক, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যাক, তারপরে প্রশ্নে আসা যাক, কেমন ধরনের টোপ দেয় জালিয়াতিরা। কি হতে পারে? বেশিরভাগ সময় ইমেলে মেসেজ আসে লটারি জেতা বা অনেক মোটা অঙ্কের একটা টাকা আপনি জিতেছেন, লটারি জিতেছেন। তো তারপর আপনার সেই লিঙ্কে ক্লিক করলে আপনার কম্পিউটারে একটি মালওয়্যার বা ভাইরাস, কম্পিউটারে শুধু না, ল্যাপটপ, ফোন, সমস্ত কিছুতেই, এখন সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেই হতে পারে এটা, ঠিক আছে। মালওয়্যার বা ভাইরাস আপনার কম্পিউটার বা মোবাইলে ঢুকে পড়বে এবং সমস্ত তথ্য চুরি হয়ে যাবে, ঠিক আছে। ধরুন আপনি মোবাইলে করছেন, তো এবার মোবাইলে আপনি নেট ব্যাঙ্কিং ইউজ করেন, ব্যাস, মালওয়্যার বা ভাইরাস ঢুকে পড়লো আপনার ফোনে এবং সমস্ত তথ্য, আপনার ব্যাংকের সমস্ত তথ্য চুরি হয়ে গেল। তো না জেনে, না কিছু বুঝতে পেরে কোনো রকমভাবেই কোনো লিঙ্কে ক্লিক করবেন না, সেটা যেখানেই পাঠানো হোক, ইমেল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখানেই থাকুক না কেন। আচ্ছা, তারপরে প্রশ্নে আসা যাক, অনেক ক্ষেত্রে সিনেমা বা বই বা গান ডাউনলোড করার সময় একটি সফটওয়্যার ডাউনলোড করতে বা ফর্ম ফিল আপ করতে বলা হয়, সেটা কি নিরাপদ? কোনো ওয়েবসাইট থেকে আপনি বই বা সিনেমা বা গান নিচ্ছেন, সেটা আগে খতিয়ে দেখা উচিত, আদৌ ওয়েবসাইটটা ঠিকঠাক নাকি ভুল ওয়েবসাইট, ঠিক আছে, সেইগুলো খতিয়ে দেখা উচিত। তারপরে প্রশ্নে আসা যাক, সোশ্যাল মিডিয়া থেকে কি বিপদ ঘটতে পারে। অবশ্যই অনেক বিপদ ঘটতে পারে। সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বকে প্রাথমিকভাবে ভার্চুয়াল জগতেই রাখুন। অচেনা বন্ধুকে ব্যক্তিগত তথ্য দেবেন না, এটা একদম সত্য কথা। বা আর্থিক লেনদেনে যুক্ত করবেন না, হ্যাঁ নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়ার ঘনিষ্ঠতা তৈরি করে তারপর টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও নতুন নয়। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা আগেও হয়েছে, আমাদের কলকাতাতেই হয়েছে। তো যাই হোক, কলকাতায় এর আগে এমন হ্যাঁ, যেটা বললাম কলকাতাতেই হয়েছে। তো যাই হোক, তারপরে প্রশ্নে আসা যাক, নিরাপদ আর্থিক লেনদেনের প্রাথমিক শর্তাবলী কী কী। এক, ব্যক্তিগত তথ্য, ব্যাংক সংক্রান্ত তথ্য, ওটিপি কাউকে দেবেন না। দুই, কোনো রকম অযাচিত লাভ
বা লটারি প্রাপ্তির ফাঁদে পা দেবেন না। 3. অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়াবেন না। 4. লেনদেনের কারবার লেনদেন করার আগে বা কোনো ওয়েবসাইট ইমেলে লিঙ্ক খোলার আগে যাচাই করে নেবেন, অবশ্যই একদম যাচাই করে নিতে হবে। আচ্ছা, তো এটা হলো, ঠিক আছে। তো এবার আমি আমি জাস্ট কয়েকটা পয়েন্টস বলবো যেগুলো মানে সুরক্ষা আরও বাড়িয়ে দেবে আপনার ফোনের বলুন বা কম্পিউটার বলুন বা ল্যাপটপ। তো কম্পিউটার বা ল্যাপটপ যদি ইউজ করেন এই ক্ষেত্রে, তো যে কোনো ক্ষেত্রে মানে লেনদেন বা ভিডিও কলিং বা কনফারেন্স যে কোনো ক্ষেত্রে যদি ইউজ করেন, তো আমি বলবো এখন একটি ভিপিএন ইউজ করা খুব ভালো। মানে ভিপিএন সফটওয়্যার বা ভিপিএন কোনো ইউজ করা খুব ভালো। এবং যদি ফোনে কিছু করেন তাহলে আমি বলে দিচ্ছি কী করতে হবে। ফোনেও ওই একই, যদি স্যামসাংয়ের ডিভাইস হয়, স্যামসাংয়ের ফোন হয়, তাহলে ভিপিএন আপনি প্রি ইনস্টল পাবেন। মানে স্যামসাং ম্যাক্স বলে একটা অপশন মানে একটা অ্যাপ্লিকেশন থাকে, তো সেই অ্যাপ্লিকেশনে গিয়ে সেখান থেকে ডিসকানেক্ট করা থাকে, সেটাকে কানেক্ট করলেই ভিপিএন চালু হয়ে যায় স্যামসাংয়ের ডিভাইসের ক্ষেত্রে। আর অন্যান্য ফোন বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে আপনাদেরকে প্লে স্টোর থেকে কোনো ভিপিএন সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা আপনি বিশ্বাস করতে পারবেন অবশ্যই, ঠিক আছে। ডাউনলোড করে আপনাকে কাজ করতে হবে। এই ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এই ভিপিএন আপনার তথ্যকে সুরক্ষিত রাখবে এবং হ্যাকারদের কাছে পৌঁছতে দেবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি ভাবলাম লকডাউন চলছে, সবাই জুম অ্যাপ ইউজ করছে, তো আর জুম অ্যাপ নিয়ে এরকম একটা কথাও যখন উঠেছে, তো চলো ভিডিওটা বানানো যাক। তো জানি ভিডিওটা একটু লেট হয়ে গেল, লকডাউন প্রায় উঠে যাচ্ছে বললেই চলে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, এবং যদি পছন্দ হয় তো লাইক করবেন। আর যদি আপনার কোনো বন্ধু জুম অ্যাপ ইউজ করে বা এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে, তাহলে তার সাথে তো অবশ্যই শেয়ার করুন, তাকেও জানতে দিন এই সমস্ত বিষয়, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, দ্যাটস ইট ফর টুডে। তো যদি চান আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করতে পারেন, সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই অ্যান্ড টাটা।